আমি চাই আপনারা এই অনুষ্ঠান শুধু দেখবেন না, ইউটিউবে শেয়ার করবেন যাতে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছয়। এই বাংলা মেধার পীঠস্থান, এই বাংলা প্রাগৈতিহাসিক কাল থেকে মেধার জন্ম দিচ্ছে। বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ, সংগ্রাম, এই বাংলা তার উৎপত্তি স্থল, এই বাংলা তার সূচনার জায়গা। কিন্তু এই বাংলার মেধা কি বঞ্চিত হচ্ছে? আমি কেন আজ অনেক বিষয়ের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট এই জায়গাটায় ফোকাস করবার চেষ্টা করছি, তার একাধিক কারণ রয়েছে। আপনাদেরকে কারণ বলবো অরাজনৈতিক জায়গা থেকে। কি সেটা হচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করলেন এবং এই আন্দোলনের লক্ষ্য এটাই, বক্তব্য এটাই, সেটা হচ্ছে যে 50,000 শূন্য পদে নিয়োগ প্রয়োজন আছে। একবার একটু ভাবুন, এই যে নিয়োগ হচ্ছে না শিক্ষকদের, সেই কারণের জন্য ওই খুদে কচি কাচাদের অবস্থাটা কি, এই দিকে নজর রাখবো। অন্যদিকে চমকে দেওয়ার মতো তথ্য, সেটা কি? সেটা হচ্ছে জয়েন্টের রেজাল্ট জুনে বেরিয়ে যাওয়ার কথা। জুন পরীক্ষা হওয়ার পর অন্যান্য বারের যদি আমি তালিকা দেখি, সেখানে দেখবো যে জুনে রেজাল্ট আউট হয়ে যাওয়ার কথা, সেটা তো হয়নি, এখনো জয়েন্টের রেজাল্ট পেন্ডিং। তার মানে ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে 2025-এর মেরিটোরিয়াস ওই সমস্ত স্টুডেন্টরা যারা চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসবার জন্য তাদের মেধার পরীক্ষা দিয়েছিলেন। এখনো পর্যন্ত 20 বাউ জলে, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। এমবিবিএস এর কাউন্সিলিং স্থগিত হয়ে রয়েছে, এমবিবিএস এর কাউন্সিলিং স্থগিত। 11,000 এমবিবিএস পরীক্ষার্থীর ভাগ্য সম্পূর্ণ একটা সরু সুতোয় ঝুলছে। এখানে দাঁড়িয়ে বাংলার মেধার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনায় বাংলার মেধার দুরবস্থা নিয়ে আমরা আলোচনা করব। অন্যদিকে বড় খবর এই মুহূর্তে আমরা রাখবো আপনাদের সামনে, সেটা হচ্ছে রাজ্যের করা এসএসসি রিভিউ পিটিশন। আই রিপিট এগেইন, রাজ্যের করা এসএসসি রিভিউ পিটিশন খারিজ। এসএসসি নিয়ে রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হলো সুপ্রিম কোর্টে। আসুন একবার দেখাই আপনাদের। একেবারে আমরা যে খবর দিকে নজর রেখেছিলাম, এই মুহূর্তের বড় খবর যে রাজ্যের তরফে করা এবং এসএসসির করা যে মামলা, সেটা সম্পূর্ণভাবে খারিজ হলো। পিটিশন খারিজ হলো। যারা চাকরিহারা রিভিউ পিটিশন, রাজ্য এবং এসএসসির করা রিভিউ পিটিশন খারিজ হলো সুপ্রিম কোর্টে। আমি চলে যাব সরাসরি শান্তন ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তন, বিস্তারিত জানবো এই বিষয়ে। দেখো, একেবারে যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের রায়, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার, এসএসসি এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারা সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং শীর্ষ আদালতে কিন্তু হাইকোর্টের রায়কেই মান্যতা দেওয়া হয়েছিল। এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু আলাদা করে রিভিউ পিটিশন করা হয়েছিল। কিন্তু এদিন দেখা যাচ্ছে যে সঞ্জয় কুমার, অর্থাৎ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার যখন শুনানি হয়, তখন আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী তিনি কিন্তু এই মামলার রায় জানতে চান। তখন বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যেই যা সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন তার কিন্তু উন্নত হবে না, অর্থাৎ এই রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবং এর ফলে এই মুহূর্তে কিন্তু চাকরি প্রার্থীরা হতাশ এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকেও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং চাকরি প্রার্থীরাও আলাদা করে আইনি পরামর্শ নিচ্ছেন যে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়া মানেই কি তাহলে সব আশা শেষ হয়ে গেল? এক্ষেত্রে চাকরি প্রার্থীরা আইনজীবীদের সঙ্গে যে পরামর্শ নিয়েছেন তাতে আইনি লড়াই তারা চালিয়ে যাবেন এবং স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি, সেই এসএলপি কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করতে চলেছেন। চাকরি প্রার্থীদের তরফ থেকে সেই এসএলপি দাখিল করা হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর এবং ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে। দেখো, এই রিভিউ পিটিশন হয়েছিল যে রায়ের যে
সংশোধন করার জন্য, অর্থাৎ যে রায় দিয়েছিল হাইকোর্ট তারপর যখন সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেয়, সেই রায়ের সংশোধন আনার জন্য কিন্তু এই রিভিউ পিটিশন করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এসএলপি দাখিল করার জন্য কিন্তু চাকরি প্রার্থীরা উদ্যোগ নিচ্ছে, কারণ রিভিউ পিটিশনের যে আশা ছিল, অর্থাৎ রাজ্য সরকারও মনে করেছিল যে রিভিউ পিটিশনে কিছু একটা বেরোতে পারে এবং চাকরি প্রার্থীরা তারা তাকিয়েছিলেন। এবং এসএসসির তরফ থেকে যে নতুন নিয়োগের জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যে পরীক্ষা নেওয়া হচ্ছিল, তাতে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী তারা আবেদন করেননি, তারা রিভিউ পিটিশনের দিকে তাকিয়েছিলেন। এই মুহূর্তে রিভিউ পিটিশন খারিজ হওয়া মানে এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। এই মুহূর্তে তাদের পরীক্ষায় বসা ছাড়া কোনো গতি নেই। এক্ষেত্রে এসএলপি একটি পথ রয়েছে, কিন্তু সেই এসএলপিতে কতটা সুবিধা হবে তা নিয়েও কিন্তু আইনজীবীরা অনেকেই প্রশ্ন তুলছে, যার ফলে কিন্তু নতুন করে এই 26,000কে নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে। কারণ যে 31শে ডিসেম্বর অবধি কিন্তু এই রায় বহাল রয়েছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই এই এসএসসি কে পরীক্ষা নিয়ে নতুন ভাবে নিয়োগ করতে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হয়েছে। এখনো বহু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে আবেদন করেননি। তাহলে তাদেরকে কি আবার সুযোগ দেওয়া হবে নাকি তাদের নিয়ে কি করার একটা জটিল পরিস্থিতি। হ্যাঁ সায়ন্তন, একেবারে এই জায়গাটায় প্রশ্ন থাকছে যে যারা চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000, তারা এই রিভিউ পিটিশনের দিকে তারা নজর রেখেছিলেন, কিন্তু রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর প্রশ্ন উঠছে যে পুনরায় নিয়োগ প্রক্রিয়াতে তারা যে অংশগ্রহণ করেননি বা ফর্ম ফিল আপ করেননি, তার জন্য কি আবার কোনো নতুন করে প্রভিশন থাকবে? এই প্রশ্ন থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কার এই মুহূর্তের এই বিষয়ে আমরা কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, বিস্তারিত জানবো। রিভিউ পিটিশনের কথা বারবার করে বলা হচ্ছিল, রাজ্যের তরফে বলা হয়েছিল, এমনকি চাকরি হারারা করেছিলেন, এসএসসির তরফেও সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিলের যে রিভিউ পিটিশন, সেই পিটিশনের দিকে তাকিয়ে সবাই ছিলেন। কিন্তু সেই যে রিভিউ পিটিশন খারিজ হলো সঞ্জয় কুমারের বিচারপতির বেঞ্চে। কি লেখা হলো অর্ডারে, কি আসলো এই বিষয়ে? দেখো, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে রিভিউ পিটিশনটিকে পাঠানো হয়েছিল এবং একই সাথে রাজ্য, এসএসসি এবং চাকরিহারাদের একাংশ বেশ কয়েকটি কিন্তু রিভিউ পিটিশন একসাথে পাঞ্চ করে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে পাঠানো হয়েছিল। এবং আজকে যে অর্ডার কপি আপলোড করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সমস্ত রিভিউ পিটিশনগুলি খারিজ করা হলো। অর্থাৎ যে রিভিউ পিটিশনগুলো করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না, প্রাক্তন বিচারপতি, তিনি যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন করেছিল রাজ্য, এসএসসি এবং চাকরিহারাদের একাংশ। সেই রিভিউ পিটিশনকে কিন্তু স্পষ্টতই খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। ফলে সুপ্রিম কোর্টের আগের যে নির্দেশ ছিল সেটাই বহাল রইল। অর্থাৎ বলেছিল যে যোগ্য এবং অযোগ্য এটা নির্ণয় করা সম্ভব হয়নি, সেই কারণে চাকরি যাবে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এবং তাদের পুনরায় পরীক্ষায় বসতে হবে। পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকার ও এসএসসি কে। এবং আজকেও কিন্তু সেই একই বিষয়, অর্থাৎ সেই নির্দেশই বহাল থাকলো। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কটি রিভিউ পিটিশন করা হয়েছিল সবগুলোকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। আমি পরিচয় করিয়ে দেব যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই খবরের দিকেই আমরা নজর রাখবো। সঙ্গে আরো একাধিক ইস্যু থাকছে, যেখানে খুব পরিষ্কারভাবে জয়েন্টের রেজাল্ট স্থগিত এবং এমবিবিএস কাউন্সেলিং সেটাও স্থগিত রয়েছে। কিন্তু এই মুহূর্তের অত্যন্ত বড় খবরে নজর রাখবো, পরিচয় করিয়ে দেবো যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি পরিচয় করবো, আমাদের সঙ্গে রয়েছেন টিএমসি মুখপাত্র শান্তনু মৈত্র। শান্তনুদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। স্বাগত জানাবো শান্তনু মৈত্র আমাদের সঙ্গে মার্জনা করবেন। কৃষাণু মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু মৈত্র আমি স্বাগত জানাই কৃষাণুদাকে আজকের অনুষ্ঠানে। স্বাগত জানাবো ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাবো তন্ময়দাকে। আশরাফুল আমিন আমাদের সঙ্গে রয়েছেন বাম মুখপাত্র স্টুডিওতে। আশরাফুলকেও স্বাগত জানাই। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক আলোচক, স্বাগত জানাই। আমি চলে যাব কৃষাণুদার কাছে। কৃষাণুদা, এই যে রায় আসলো, এই রায়ের পরে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে? না, রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সেটা আমি কি করে জানবো, কিন্তু এর আগে যখন রায় এসেছিল তখনই দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে আমাদের কাছে অপশনগুলো ABCD করে আছে। তো আমরা দেখব যেভাবে ঠিক হবে, আমাদের কাছে প্রত্যেকটি ইভেন্চুয়ালিটির জন্য প্রস্তুতি আছে। তো এই ক্ষেত্রেও
রাজ্য সরকার ব্যবস্থা নেবে তাদের যা প্রস্তুতি আছে তার নিরিখে। না, সেটা কি আইনি পথে তারা যাবে? স্পেশাল রিভিউ বা রিভিশনের কথা কি এরপরে সেই পদক্ষেপ এসএসসি নেবে? বা প্রশাসন বা এসএসসি কারোরই প্রতিনিধি নই, আমি দলের প্রতিনিধি। তো সেই ক্ষেত্রে তারা কি করবে আমি জানি না। তবে যেটা আমরা আগের শুনেছিলাম, যেটা পাবলিক মিটিং এ যা বক্তব্য রাখা হয়েছিল দলনেত্রীর পক্ষ থেকে, তো সেইটার ভিত্তিতে আমি বলতে পারি যে প্রশাসনের কাছে নিশ্চয়ই যেরকম অপশন এ ছিল রিভিউ পিটিশনে, অপশন বি সি ডি সবই আছে। তো যেইভাবে বিষয়টা এগোবে সেইভাবে প্রশাসনও এগোবে। তার মানে অবশ্যই এই চাকরি বাতিলের বিরুদ্ধে দল থাকছে। দলের অবস্থান হচ্ছে যাদের এই কোর্টের অর্ডারে চাকরি গেছে 26,000, তাদের পাশেই দল রয়েছে। না, আমাদের বক্তব্য হচ্ছে যে একই যাত্রায় পৃথক ফল। মানে ভারতবর্ষে তো একটাই সংবিধান, সেই একটা সংবিধান প্রত্যেকটি নাগরিকের বা প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে একই বিধান হওয়া উচিত। আমরা বিভিন্ন ভাবে দেখছি যে যেমন এসএসসি মামলাতে একরকম রায়, গুজরাটের ক্ষেত্রে আরেক রকম রায়, বা এনইটি মামলাতে যখন দুর্নীতি ধরা পড়ে, যখন টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের না, কিন্তু সব মামলায় এক একটি মামলায় তো এক এক রকম কনটেক্সটে বিচার প্রক্রিয়া হয়, এক এক রকম কন্টেন্ট এক একটা মামলায়। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, সমস্ত মামলাকে মিলিয়ে আপনার কথাটাও ঠিক আছে, কিন্তু আবার এটাও ঠিক। ধরুন আমি একটা সিম্পল কথা বলছি, ধরুন রিজার্ভেশন, সংরক্ষণ কোন রাজ্যতে 50% বেশি হলেও সেটা গ্রাহ্য হচ্ছে, আর আমাদের রাজ্যতে 17% ক্ষেত্রে সেটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে। তো এই জায়গা মানদণ্ডটা কেন? আচ্ছা, মানে বিভিন্ন রাজ্য ভিত্তিক আলাদা আলাদা সিদ্ধান্ত আপনি বলছেন। অবশ্যই কৃষ্ণানন্দু আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। চিন্ময়, আপনার কাছ থেকে জানতে চাইবো এই রায়ের পরে আপনারা পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন? যদিও দল বা সরকারের তরফে, কিছুক্ষণ আগে সরকার নয় দলের তরফে যেটা কৃষ্ণানন্দু বলছিলেন যে মুখ্যমন্ত্রী যেরকমটা বলেছিলেন আপনাদের সঙ্গে বিশেষ সভায় যে ABCD প্ল্যান রেডি রয়েছে, পরবর্তী প্ল্যানে তারা ফোকাস করবেন। এ প্ল্যান কার্যত এখন ব্যর্থ হয়েছে, পরিষ্কার এই রায়ের ফলে সেটা বলা যেতে পারে। আপনারা কি সিদ্ধান্ত নেবেন? দেখুন, ABCD সব প্ল্যানই ব্যর্থ। আলটিমেটলি ই ফর এক্সামিনেশন, এটা নেওয়ার জন্যই তড়িঘড়ি করে সব থেকে এগিয়ে এসেছে প্রথম থেকেই। যদি অন্য কোন নথি দিত বা আমরা যা চেয়েছিলাম সেগুলো যদি প্রডিউস করতো তাহলে হয়তো আজকে অন্যরকম কিছু হতো। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যে বিচার ব্যবস্থা, যেখানে আমরা কিন্তু ন্যায্য অধিকার বা ন্যায্য দাবি নিয়ে যাই যে আমাদের ন্যায় বিচারটা দেওয়া হোক, কিন্তু আমরা কোথাও বিচার ব্যবস্থার প্রতিও আস্থা হারিয়ে ফেললাম আজকে, যেখানে দেখছি যে বিচারপতি তিনি এই জাজমেন্টের ছত্রে ছত্রে বলছেন যে এরা হচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেট এবং এই আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে গ্রেটেস্ট এক্সটেন্টে বেনিফিট দেওয়া হয়েছিল লাস্ট প্যারাগ্রাফে, এবং বলছেন যে এইরকম আনটেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি চলে গেলে অবশ্যই তীব্র অ্যাঙ্গুইশের সৃষ্টি হবে, তীব্র জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে। এটা আমরা জানি, কোর্ট এই বিষয়ে সচেতন ছিল, এবং এটাও বলছেন যে কর্তৃপক্ষ মানে স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট, তারা এই পুরো যে নির্দোষ প্রার্থীর জীবনকে প্রভাবিত করলো তার জন্য দায়ী, এবং তার জন্য কোর্ট তাদেরকে যা শুনিয়েছে প্রতিকূল মন্তব্য, সেই প্রতিকূল মন্তব্যগুলো যুক্তিসঙ্গত ছিল। তাহলে প্রশ্ন এখানেই যে বলছেন আনটেন্টেড, অন্যের দোষে চাকরি নিচ্ছে, আবার এদিকে বলছেন যে কর্তৃপক্ষ দায়ী, তাদের প্রতি আমার প্রতিকূল মন্তব্যগুলো যুক্তিসঙ্গত, তাহলে কেন আনটেন্টেডদের কাছে? একেবারে চিন্ময় মণ্ডল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন। আমি স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আমি দেবাশিস রয়েছি স্টুডিওতে। বিকাশ দা, যেটা আসছে সুপ্রিম কোর্টের তরফে খুব পরিষ্কার বলা হচ্ছে যে রিভিউ পিটিশনকে ডিসমিস করা হলো, ক্যান্সেল করা হলো, এবং যে ডিমান্ড করা হয়েছিল সেটাকে ডিসমিস করা হলো। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এ প্ল্যান ব্যর্থ হয়েছে, তাহলে কি হবে? BCD E এই সমস্ত প্ল্যানগুলো কিন্তু এখনো রেডি রয়েছে, সেই পথে যাওয়া কি সম্ভব? দেখুন, এরা মানে কড়া কথা ব্যবহার করতে হয়। এরা খলের যেমন ছলের অভাব হয় না, এরা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন। এদের দুর্নীতির জন্য বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে,
কয়েকজন কেউ কেউ আত্মহত্যা করেছে, কালকে একজন মারা গেল, একজন ট্রাইবাল শিক্ষক। এত বড় পরিকল্পিত দুর্নীতি করার পর এতদিন মামলা আছে, যদি ওরা সৎ হতেন সংশোধন করে নিতেন, বহু সুযোগ ছিল, ওরা সংশোধন করেননি। ওরা দুর্নীতিটাই যে ঠিক, টাকা তোলাই যে একমাত্র পদ্ধতি, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য লড়াই করে গেছে। সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়ে ওরা কোটি কোটি টাকা খরচা করেছে, হেরে গেছে। তারপরে আবার ধাপ্পা দিয়ে বলছে যে না, কারো চাকরি যাবে না, আমি থাকতে কারো কিছু হবে না, সুপ্রিম কোর্ট মানি না, কনস্টিটিউশন মানি না, একমাত্র লক্ষ্য হচ্ছে তোমরা ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরে কতল করো, তাহলেই সব হয়ে যাবে। এই সমস্ত কথা বলে শিক্ষিত তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে। এবং পশ্চিমবঙ্গের যারা সচেতন মানুষ তারা যদি এখনো না নড়ে চড়ে বসেন, তাহলে তারা আগামী দিনে কোন অন্ধকারে পৌঁছে যাবেন তার ঠিক ঠিকানা নেই। বিকাশ দা, আরেকটা জায়গায় যে স্পেশাল রিভিশনের কথা বলা হচ্ছে, স্পেশাল রিভিশন হতে পারে বা মানে সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দেশ অন্য কোন নির্দেশে পরিবর্তিত হতে পারে? সমস্ত বাতিল হয়ে গেছে, কিচ্ছু হতে পারে না। সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে 3 এপ্রিল, সেই জাজমেন্টকে পুরোপুরি কার্যকর করতে হবে। অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং সিপিএম সাংসদ আমাদের সঙ্গে ছিলেন, আর এই মুহূর্তে সঙ্গে আমাদের সঙ্গে চিন্ময় মণ্ডল ছিলেন। চিন্ময়কেও আমি ধন্যবাদ জানাবো। আমি চলে যাব তন্ময়দার কাছে। তন্ময়দা, এই মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এবং বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া। আমি এই মুহূর্তে তন্ময়দার কাছে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে অর্ডারের কপি আমরা একবার স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, একেবারে ছোট্ট অর্ডার, যেখানে খুব পরিষ্কার 3-4 লাইনের মধ্যে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে রিভিউ পিটিশন আর ডিসমিসড। পরিষ্কারভাবে লেখা রয়েছে দ্য রিভিউ পিটিশন আর ডিসমিসড ইন টার্মস অফ দ্য সাইন্ড অর্ডার। একদম পরিষ্কার করে বলা রয়েছে যে অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই অর্ডারের উপর যে রিভিউ হয়েছিল, সেই রিভিউ পিটিশন অর্ডার, রিভিউ পিটিশনের যে অ্যাপিল ছিল সেটা ডিসমিস করা হলো। একেবারে আমি চলে আসবো তন্ময়দার কাছে। তন্ময়দা, এই কথাটাই কিন্তু বারবার করে বলে আসছিলেন অনেকেই, বিশেষত আমাদের বহু আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, তারাও বলছিলেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তার একাধিক ডকুমেন্টের উপর বেস করে তারা দিয়েছেন, এই আদেশ বদলাতে পারে না কখনোই, এবং সেটাই হলো। দেখুন দেবাশিস, আমি একদমই অবাক হইনি সুপ্রিম কোর্টের অর্ডার দেখে আজকে, কারণ এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। এই জন্যে জানবেন যে সুপ্রিম কোর্টের কাছে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 137 কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে যে সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্ট রিভিউ করতে পারে। কিন্তু আপনি জানবেন যে রিভিউ করে জাজমেন্ট চেঞ্জ হয়েছে এরকম ইনস্ট্যান্স হয়তো 1%, 100টার মধ্যে একটা, সাধারণভাবে হয় না, কারণ জাজেরা সব কিছু বিবেচনা করে জাজমেন্ট দেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে কোনোভাবে সম্ভব নয়? সম্ভব ছিল, যদি এই সরকার ওই যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করে যদি এরকমভাবে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারতো যে এখন আমরা যে লিস্টটা এনেছি এই লিস্টটা আপনি দেখুন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সঠিক, সুতরাং তার ভিত্তিতে আপনি জাজমেন্টটাকে করুন, কারণ আমরা চাই না যোগ্যদের চাকরিগুলো চলে যাক। কিন্তু সেইটা আমরা দেখেছিলাম এই সরকার কোনোভাবে করবে না, কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ এই জন্যে যে অযোগ্যদের কাছ থেকে তারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সুতরাং তারা প্রথম থেকেই তাদের পাশে রয়েছে, তাদের যেন চাকরি না যায় সেই চেষ্টা করে গিয়েছে। পরবর্তীকালে 6000 জনকে সুপ্রিম কোর্ট বাছাই করে বলে দিয়েছে এরা হচ্ছে প্রমাণিত অযোগ্য, এরা পরীক্ষাতেও বসতে পারবে না, পয়সা ফেরত দিতে হবে। কিন্তু বাকিদের মধ্যে আরো অযোগ্য মিশে আছে কিনা এইটা সুপ্রিম কোর্ট বলতে পারে। তার মানে তন্ময়, আপনি বলছেন এসএসসির যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব এসএসসি পরিষ্কার পালন করেনি, আপনি সেই কথা বলছেন। আমি আশরাফুলের কাছে আসবো। আশরাফুল, এই চাকরি যাওয়া বা চাকরি হারাদের নিয়ে একাধিক প্যানেলে আশরাফুল নিজে উপস্থিত ছিল। আশরাফুল, এই অবস্থায় দাঁড়িয়ে কি প্রতিক্রিয়া? আমি যেটা বিকাশবাবুর থেকে শুনলাম, বিকাশদা বলছেন এই নির্দেশ পরিবর্তন হওয়ার আর কোনো জায়গা নেই। দেখুন, এই সময়কালে বিশেষ করে যুব সমাজ যাদের সরকারি চাকরি বা শিক্ষকতায় পেশার আশা নিয়ে যারা পড়াশুনো করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে এই ঘটনাটা একটা দগদগে ঘা। রাজ্যের সরকার যাদের দায়িত্ব ছিল একেবারে স্বচ্ছতার সঙ্গে দেশের বা রাজ্যের মেধার ভিত্তিতে ছেলে মেয়েদের নিয়োগ করার, সেখানে রাজ্যের সরকার এবং তার কর্মী বাহিনী
তারা একেবারে পরিকল্পিতভাবে বিকাশ দা যেটা বললেন, পরিকল্পিতভাবে দুর্নীতি করেছে। দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ কিভাবে লুকাবে তার পর্যন্ত তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে যোগ্য শিক্ষক যারা বা শিক্ষিকা যারা, তারা একটা সময় চুপচাপ বসেছিল। রাজ্য সরকার মমতা ব্যানার্জি বারবার এই শিক্ষকদেরকে অভয়বাণী শুনিয়েছিলেন যে আমরা আছি পাশে, প্ল্যান ABCD তো সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি বলেছিলেন। কিন্তু একটা সময় এসে দেখা গেল সুপ্রিম কোর্ট যখন বারবার সুযোগ দিয়েছে SSC-কে এবং রাজ্য সরকারের যাদের আইনজীবী ছিলেন তাদের মাধ্যমে, যে টেন্টেড বা ওই অযোগ্য এবং যোগ্য এইটা বাছাই করে একমাত্র SSC পারত। রাজ্য সরকারের হাত ছিল SSC-র উপরে। একাধিকবার প্রমাণিত হয়েছে রাজ্য সরকার শুধু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বাঁচানোর জন্য, তাদের থেকে প্রাপ্ত অর্থটাকে আত্মসাৎ করার জন্য একেবারে যোগ্য শিক্ষকদের বলি দিতে পর্যন্ত এরা দ্বিধাগ্রস্ত হয়নি। একেবারে ওই যোগ্য শিক্ষকদেরকে মেরে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে অযোগ্যদের নিয়ে তিনি আজকে চেষ্টা করে যাচ্ছেন। এই সুপ্রিম কোর্টের রায়ের কথা সরকার তো মেনে নিয়েছে, একাধিকবার চেষ্টা করার পরেও এবং পরীক্ষার ব্যবস্থা করেছেন, মেনে নিয়েছেন। কিন্তু টেন্টেড টিচার যারা ছিল তারাও অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, শোনা যাচ্ছে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের যাদের বেতন ফেরত দেওয়ার কথা টেন্টেড, রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে বেতন ফেরত দেওয়ার কথা? কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? তাহলে আজকের দিনে এইটাই ক্লিয়ার, একদম পরিষ্কার যে দুর্নীতির বিনিময়ে টাকা কামানোর জন্য এই রাজ্যের মেধাকে এরা বিক্রি করে দিয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা এই রাজ্য সরকারের অভ্যন্তরে থেকে তারা দিশাহীন এবং মানে সন্দিহান, আতঙ্কিত যে একেবারে এই আতঙ্কের জায়গা আশরাফুল শুধুমাত্র এখানে নয়, জয়েন্টের রেজাল্ট স্থগিত এতদিনের মধ্যে। এই আগস্ট অন্যান্য বারের যদি আমি দেখি তাহলে এতদিনে তাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে MBBS এর কাউন্সিলিং স্থগিত রয়েছে, 11,000-এর ভাগ্য সুতোয় ঝুলছে। আমি ঝন্টুদার কাছে আসবো, ঝন্টুদা আমি আসবো রাউন্ডে আসবো আবার একবার ঝন্টুদাকে ফার্স্ট রাউন্ডে আমি বলতে বলবো। এই মুহূর্তের অন্যতম বড় যে খবর সেটা হচ্ছে বারবার করে বিভিন্ন মঞ্চে আশ্বস্ত করা হচ্ছিল যে রাজ্য সরকার SSC আইনি লড়াই লড়বে। একাধিক অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন এবং প্রথম থেকেই জানা ছিল হয়তো এই ঘটনা হতে চলেছে। কিন্তু আজকে একেবারে যে নির্দেশ আসলো সেই নির্দেশে বলা হচ্ছে রিভিউ পিটিশনের সমস্ত নথি কোর্ট গ্রহণ করেছে, সবকিছু করেছে, কিন্তু সম্পূর্ণ যে আগের নির্দেশ ছিল সেটাই বহাল থাকছে। রিভিউ পিটিশনের যে অনুরোধ সেটাকে ডিসমিস করা হলো, কি বলবেন? প্রথম কথা, আর্টিকেল 12 অনুযায়ী আগে স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্টটা দিত, SSC রেকমেন্ড করতো। আমি যখন বিগত সরকারের সময় অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম স্কুল দিয়েছিল। এখন এই সরকার সেন্ট্রালাইজ প্রসেসে ক্ষমতায় আসার পরে বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব দেয়, সেন্ট্রালাইজড। তখন তো আমাদের জানা ছিল না যে সেন্ট্রালাইজড মানে দুর্নীতিকে সেন্ট্রালাইজড করার একটা চক্রান্ত। SSC রেকমেন্ড করেছে আর্টিকেল 12, এক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি, অর্থাৎ বোর্ডটা তাদের। এবার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 12 আইনের ভাষায় যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তারাই রিভিউ পিটিশনটা দাখিল করবে কিংবা নেসেসারি স্টেপ নেবে যে কি করে এটাকে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। একটাই পথ ছিল, মেধা তালিকায় সেগ্রিগেট করে কারা যোগ্য কারা অযোগ্য, যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং যারা পরীক্ষা নিয়েছে তারাই বলতে পারবে, তারা এটা করতে পারতো। তাহলে এই ছেলে পেলে 26,000 ছেলে মেয়ে যাদের একটা বড় অংশ, কেন পুরোটাই চাকরি চলে গেল, এই জায়গাটা তাহলে ক্লিয়ার হতো, তারা করেনি। দ্বিতীয়, আমি দেবাশিস তোমার মনে আছে এই সরকার রিভিউ পিটিশন করার আগে আরেকটা পিটিশন করেছিল, কি MA মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, মানে মাননীয় হুজুর আপনাদের সমস্ত কিছু মেনে নিয়েছি, সামান্য মডিফাই করুন, ডেপুটেশনে এদেরকে কিছুদিনের জন্য রাখুন, শিক্ষা ভেঙে পড়ে যাবে, স্কুল চালাতে পারবো না। অর্থাৎ আপনি একটি রায়কে চ্যালেঞ্জ করলেন, অর্থাৎ রিভিউ করলেন, তার আগে আপনি রায়টা মেনে নিলেন। আইনের পরিভাষায় তো এটা দাঁড়ালো গিয়ে যে আপনি জেনে বুঝে এদেরকে গর্তে ফেললেন, কারণ আপনি রায়টা আগে মেনে নিয়েছেন MA করে। আইনের ভাষায় সেদিনই এই রিভিউটা মরে গেছে। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় সুহৃদয় বলে আজকে তারপরেও রিভিউটা শুনেছে, 3 লাইনের একটা উত্তর দেওয়ার কষ্ট করেছে তারা। এখানে উল্লেখ করা আছে রিভিউ পিটিশন গ্রান্টেড, মানে রিভিউ পিটিশন তারা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু MA-টাও তো হয়েছে তার আগে। MA মানে মডিফিকেশন, আপনার রায়ে সামান্য মডিফাই করুন, অর্থাৎ আমি রায়টা মেনে নিয়েছি, একটু মডিফাই করুন হুজুর, এদেরকে ডিসেম্বর অবধি দিন। তারপরও CD গ্রুপকে মানেনি, শিক্ষা বাঁচাতে শিক্ষকদের জন্য মানবিক হয়ে এদেরকে ডিসেম্বর অবধি দায়িত্ব দিয়েছে। আর
টেন্টেড চিহ্নিত অপরাধীদের বলেছে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন এবং পরীক্ষায় বসতে পারবে না। কে বলেছে? সুপ্রিম কোর্ট। সরকার কি সেটা মেনেছে? তারপরেও তাদেরকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার ওপেন দরজা করে রেখেছে, তারা যাতে সুবিধা পায়, তাদের বাড়তি এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড করেছে। অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটায় যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে সুবিধা দিতে না পারলে, মুখ্যমন্ত্রীর ভাষায় আমি কারো চাকরি খাওয়ার পক্ষপাতী নই, এটা না বললে গ্রামগঞ্জের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, তৃণমূল নেতাদের ধরে পেটাবে। কারণ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে যারা, তারা ছাড়বে না, দলটা উঠে যাবে, এটা ভয়। আচ্ছা, দ্বিতীয়, তুমি বলছো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিএ, এমএ। আমি একজন অধ্যাপক, কালকে আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হতে পারবে কিনা আমি জানি না, কারণ উচ্চ মেধার মেডিকেলের ছেলে মেয়েরা অন্য রাজ্যে চলে গেছে, মধ্য মেধা মোটা টাকার বিনিময়ে অন্য রাজ্যে বা বেসরকারিতে চলে গেছে, রইল নিম্ন মেধার যারা, মানে অর্থাৎ পিছন দিকে, আমি নিম্ন মেধা বললে হয়তো ভুল হবে, পিছন দিকের র্যাঙ্কে, তারাও ঘটিবাটি চাটি বিক্রি করে প্রাইভেট কনসার্নে ভর্তি হয়েছে। জনগণ কি জানে সরকারি ব্যবস্থায় এমএ, বিএ কিংবা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরোয়নি, কিংবা মেডিকেলের ভর্তি বন্ধ, এটা সরকারি ব্যবস্থার জন্য। বেসরকারিতে একটা সামান্য প্লেন গ্র্যাজুয়েট পড়তে 5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোথায় চান্স পাচ্ছে না। আজকে এই পরিস্থিতিটার জন্য দায়ী কে? গত বছর 22শে মে মাননীয় হাইকোর্ট বলে দিয়েছিল ওবিসির মামলা চলাকালীন কোনো ভর্তি বা চাকরিতে কোনো বাধা থাকবে না, কারণ 2009 সালের যে 7% রিজার্ভেশন, সেই মোতাবেক আপনারা সমস্ত প্রক্রিয়া করবেন। তাহলে কিসের বাধা আইনি? কিসের? মাননীয় সুপ্রিম কোর্ট একটাবার বলেছে কোনো বাধা থাকবে না। এই যে বাধাটা, এটা ভোট রাজনীতির বাধা। আজকে বাংলায় পরিযায়ীদের ডাকা হচ্ছে 5000 টাকা ভাতা দিয়ে, আর মেধাবী, স্কিল মেধা, বাঙালি মেধা, যে বাঙালি নিয়ে এত চিৎকার, তারা যে চলে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। আমি আসবো আলোচনায়, কিন্তু আপনারা যে প্রশ্নগুলো তুললেন এগুলো নিয়েই কিষাণুদার কাছে যাব একটা ছোট্ট বিরতির পর। কেউ কোথাও যাবেন না। আবারও আরেকবার রিপিট করছি, ইউটিউবে অনুষ্ঠান শুধু দেখবেন না, শেয়ার করুন যাতে সঠিক বক্তব্য এবং বার্তা মানুষের কাছে পৌঁছায়। আমি এই মুহূর্তে আবারও সারা রাজ্যের মানুষ যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন জানিয়ে রাখি যে 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, সেই বাতিল চাকরির সেই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকার, এসএসসি এবং চাকরি হারাদের পক্ষ থেকে। সেই যে মামলা হয়েছিল সেই মামলা আজকে খারিজ হয়ে গেল, অর্থাৎ সুপ্রিম কোর্ট গ্রহণ করলেন এবং বললেন এটাকে ডিসমিস করে দেওয়া হলো, ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ আগের যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সেটাই বহাল থাকবে। প্রশ্ন একটাই আপনাদের মনে জাগবে, আর কি তাহলে কোনো রাস্তা নেই? একটাই যেটা রাস্তা আছে সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন বা স্পেশাল রিভিউ পিটিশন। আমি কিষাণুদার কাছে যাব। কিষাণুদা, এই স্পেশাল রিভিশনের ক্ষেত্রে গেলে একটাই প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে এসএসসি তালিকাকে সেগ্রিগেট করার প্রসঙ্গ, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য বাছাই করা। এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে বাছাই করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে টাকা রিটার্ন করার যে কথা বলা হয়েছিল, অর্থাৎ যারা টেন্টেড তাদের একটা তালিকাও তৈরি আছে। এই টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রেও রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি। এখন আপনি বলতেই পারেন আমি এসএসসির প্রতিনিধি নই, আমি রাজ্য সরকারের প্রতিনিধি নেই, কাজে আমি কিছু বলতে পারবো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনার দল কি ভাবছে এই বিষয়ে? প্রথম কথা বলে রাখি যে নিশ্চয়ই যদি আমাদের প্রশাসনের আমলে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরাও কথা বলি, তার বিরুদ্ধে ব্যবস্থার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলে যে আমাদের মধ্যেও যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তারও বিচার হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সেটা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বাংলার রাজ্যে ক্ষমতাসীন দলের জন্যই প্রযোজ্য, নাকি অন্য জায়গাতেও প্রযোজ্য? এই রিক্রুটমেন্ট স্ক্যাম বিগত 20 বছরে অন্যান্য রাজ্যে 20 বছরে রিক্রুটমেন্ট স্ক্যাম অন্যান্য রাজ্যে বা এই রাজ্যে থাকুক না, মানুষ তো পরিবর্তন করেছিল স্বচ্ছতার জন্য, মানুষ পরিবর্তন করেছিল মানুষের সরকারের জন্য। তার মানে অন্য রাজ্যে আছে, আগে ছিল বলে আমরাও করব, এরকম একটা স্বাধীনতা জন্মায় কখনো? আমি বলবো, হ্যাঁ বলুন। বিষয় হলো স্বাধীনতার নয়। নিশ্চয়ই আমি 100 বার
আপনার এই মনোবাঞ্ছনার সাথে একমত যে পরিবর্তন মানুষ অনেক আশা নিয়ে করেছে, পরিবর্তন হয়েছে। সেটাই তো আজকে দেখতে পাচ্ছি যে চিরকুটে যখন চাকরি হতো, যারা অযোগ্য হয়েও দিনের পর দিন শুধু চাকরি করেননি, তারা এখন অনেকেও রিটায়ারমেন্ট বেনিফিটসও নিচ্ছে। ঠিক আছে, ও আজকে তো সেই আপনারা তো 14 বছর ধরে ক্ষমতায় রয়েছেন দাদা, আপনার দল 14 বছর ধরে শাসক শক্তিতে রয়েছে। এই চিরকুটে চাকরির তথ্য সামনে এনে গ্রেপ্তারির সংখ্যা কটা একটু যদি টিভিতে বলে দিতে পারেন, রাজ্যের মানুষ বুঝতে পারত। ডেফিনেটলি একাধিক বাম নেতা গ্রেপ্তার হয়েছে চিরকুটে চাকরি নিয়ে। সৈকত দা, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করছেন তো, দয়া করে আমার ফ্লোটাকে বাধা দেওয়া বা নষ্ট করার চেষ্টা করবেন না। আপনার যদি আরো প্রতি প্রশ্ন থাকে আপনি লিখে রাখুন, আমার জবাব হয়ে যাওয়ার পর আপনি আবার প্রশ্ন করবেন। বেশ বেশ। কিন্তু আমি যেরকম আমার প্রত্যেকটি, আপনারা যে আলোচনা করছিলেন, আমার অনেক বক্তব্য ছিল, আমি সকলের মধ্যে বলতে পারতাম, আপনার কথার মধ্যে বলতে পারতাম, আমি বলিনি। ওটা হচ্ছে শালীনতা। আমার কোনো বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি আমার ফ্লোটাকে নষ্ট করে দেবেন, ডিবেটটা আপনারই খারাপ হবে। বেশ, বলুন। বিষয়টা হচ্ছে যে আমি আবার বলেছি, যারা চিরকুটে চাকরি পেয়েছেন সংখ্যাটা কোনো 100, 1000 নয়, লাখে লাখে সংখ্যাটা। সিপিএম এর বাড়িতেই শুধু মেধা জন্মাত 34 বছর, তারাই মিউনিসিপ্যালিটি চাকরি পেতেন, মিউনিসিপ্যাল স্কুলে চাকরি পেতেন, রাজ্য সরকারের স্কুলে চাকরি পেতেন, সবকিছু তারা রাজ্য সরকার ভিত্তিক তারাই পেত। শুধুমাত্র গণশক্তির পরিবারের লোকজনই শিক্ষক হয়ে যেতেন, তারাই মেধাযুক্ত হতেন। এইসব তথ্য জানি আমি। প্রমাণিত আপনাকে একটা তথ্য দিচ্ছি যে 1993 সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় এই শিক্ষক নিয়োগে 2200 শিক্ষক নিয়োগে একটা দুর্নীতি হয়েছিল, সেটা ধরা পড়েছিল এবং সেই আইনের ব্যাখ্যায় সেই ভার্ডিক্টটা হাইকোর্টে এসেছিল 2013 সালে, যখন সিপিএম এর বামফ্রন্ট সরকার চলে গেছে, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নেত্রী তার মানবিক দৃষ্টিকোণ থেকে সেই দিনও যারা রিক্রুট হয়েছিলেন তারা সিপিএম এর প্যানেলে ছিলেন, আমাদের কিছু যায় আসেনি। তাদের থেকে লেভি সিপিএম নিয়েছে, তাদের চাঁদাও সিপিএম নিয়েছে। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে নেত্রী সেই দিন বলেছিলেন যে এক একজনের 17-18 বছর চাকরি হয়ে গেছে, সুতরাং আমরা চাই না কারুর পরিবারে ক্ষতি হোক। সেই 2200 জনকে অবিভক্ত মেদিনীপুর জেলার শিক্ষক, তাদেরকে রাজ্য সরকার অ্যাকোমোডেট করেছিল। সেই অ্যাকোমোডেটিভ মানসিকতাই আমাদের মানবিক দৃষ্টিকোণ। আপনার ওটাকে খারাপ লাগতে পারে, আপনি কোর্টে গেছেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে যারা দুর্নীতির অভিযোগ করছে, যারা এত কিছু জানেন, এই যে আপনি একজনকে এক্ষুনি ফোনে নিয়েছিলেন, উনি সব জানেন কোথায় দুর্নীতি হয়েছে, কে টাকা নিয়েছেন। ঝন্টুবাবু তো গ্রামে তালিকা করে রেখেছেন কাকে কাকে মারবেন, কোন গাছে বাঁধবে, পরিস সাইজও বোধহয় কিনে টিনে রেখেছেন, আমি জানি না। তো এনাদের কাছে এত তথ্য আছে, সুপ্রিম কোর্টকে একটু অযোগ্যদের তালিকাটা দিতে পারলেন না? বা আপনারা অভিযোগ করছেন, আপনারা সুপ্রিম কোর্টে তালিকা দেওয়ার দায়িত্ব ঝন্টুবাবু কেন নেবে? তাহলে তো এসএসসি দপ্তর তুলে দেওয়া উচিত দাদা। আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করে দিলাম, আপনাকে দোষী করে দিলাম, এবার বললাম এটা তো অনেকটা ওই ইডির ওই আইনটার মতো না, ওই পিএলএম এর অ্যাক্টের মতো না, প্রিভেনশন অফ মানি লন্ডারিং। কিষানুদা কাউন্টারে আসবো, কিষানুদা কাউন্টারে আসবো। দুটো বিষয়, এক হচ্ছে চিরকুটে চাকরির বিষয়ে মানবিকতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরোটা বলি, অনেকগুলো প্রশ্ন উঠেছে, আমি সব বলে দিই এক এক করে। দ্বিতীয় হচ্ছে, আমি বলছিলাম যে রিক্রুটমেন্ট স্ক্যাম আজকে ভারতবর্ষের কোন রাজ্য নেই, এমনকি সেন্ট্রাল পিএসইউতে 2021 সালে দুর্নীতি হয়েছে, সিবিআই চলছে তার। তো প্রত্যেকটি রাজ্যতে নিয়োগের স্ক্যাম হয়েছে, একের পর এক স্ক্যাম হয়েছে। কিছুদিন আগে দিল্লিতে আমরা দেখলাম এসএসসির শিক্ষক, ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অমিত শাহ পুলিশ তাদেরকে ধরে ধরে জেলে পড়ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এই চিত্র আমরা দেখলাম, আপনারা হয়তো ব্ল্যাকআউট করে দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী দেখে। বিষয়টা হচ্ছে এই স্ক্যাম গুলোতে, ধরুন এনইইটিতে ধরা পড়ে গেল দুর্নীতি হয়েছে, টাকা পয়সার লেনদেনের আমি কিষানুদার থেকে একজন সাধারণ মানুষ হিসাবে আমি 26,000-এর কথা চিন্তা করছি এখন। দুর্নীতির জন্য সকলকে ক্ষতির সম্মুখীন করা যায়। আমি বুঝতে পারলাম না আপনার ব্যাখ্যা বুঝতে পারলাম না। আমি পরপর যাব, পরপর আশরাফুলকে ওই চিরকুটে চাকরির বিষয়টা বলুক, আমি তারপরে আসছি। আশরাফুল, মানবিক বিষয়টা হচ্ছে, এতক্ষণ ভাট বাঁকার জন্য ধন্যবাদ। আমাদের মাইকটা বন্ধ ছিল। উত্তরবঙ্গের একটা জেলাতে যখন এসএসসি ছিল না এবং প্রাইমারি চাকরিটা
পরীক্ষার মাধ্যমে হতো না, সেই সময় উত্তরবঙ্গের কোনো একটা জেলাতে, আমি নাম বলছি না, আমার পার্টির সম্পাদকে এবং তার পরিবারের এক একজনের নাম সেই লিস্টে এসেছিল। ঘটনাক্রমে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সেই প্যানেলটাই পুরো বাতিল করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে স্বচ্ছতা আনার জন্য এসএসসি তৈরি করেছিলেন 1998 সাল থেকে। এটা ছিল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামপন্থী সরকারের স্বচ্ছতার প্রমাণ। আর আপনারা অস্বচ্ছভাবে শুধু চাকরি বিক্রি করার টাকা, আপনি বলছেন কারোর টাকা মারতে চাইনে, আসল কথা হচ্ছে দুর্নীতির টাকাটা যাতে আপনাদের কাছ থেকে জনগণ পাবলিক ফেরত না নিয়ে নেয়, গাছে বেঁধে মেরে তার ব্যবস্থা করার জন্য আপনারা পাশে দাঁড়িয়েছেন। দুই নম্বর কথা আজকে শুধু আপনি এসএসসির কথা বলছেন, আজকে মেডিকেল কাউন্সিল বিডিএস তাদের উপরে যে কাউন্সিলিংটা বন্ধ হয়ে গেল, কি কারণ বলতে পারছে না। আজকে আপনার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি হতে পারছে না, জয়েন্টের রেজাল্ট বার হচ্ছে না, 8000-এরও বেশি স্কুল বন্ধ। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছেন কাদের স্বার্থে? ওই বেসরকারি কলেজের মালিকদের থেকে কত টাকা নিয়েছে বেসরকারি কলেজের মালিকদের থেকে? রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছেন। আমরা তিলে তিলে করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, প্রাইমারি স্কুল করেছি, সবটাই ধ্বংস করেছেন আপনারা। নির্লজ্জ। কিষাণু আমার খুব প্রিয় বন্ধু, কিষাণু কোনোদিন কোনো চ্যানেলে এইভাবে করেনি। আজকে আমার কাছে বলছে প্যানেলটা দেওয়ার দায়িত্ব আমাদের বা সিবিআই। প্রশ্নটা হচ্ছে, আমি আইনের কষ্ট ভালো করে শুনতে পারিনি। আর্টিকেল 12 এ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যিনি পরীক্ষাটা নিয়েছেন তাদের লিস্টটা দেওয়ার কথা। সিবিআই একটা লিস্ট দিয়েছিল, কিষাণুরা পিছন দরজা দিয়ে টেন্টেডদের দিয়ে মামলা করিয়ে ক্যান্সেল করিয়ে দিয়েছিল, যেহেতু এভিডেন্স অ্যাক্টে ডিজিটাল ভার্সনে চ্যালেঞ্জ করলে সেটা ক্যান্সেল হয়ে যায়। ও ভালো করে জানে, কারণ ও ভালো লোক, ও পড়াশোনা জানা ছেলে, ফলে ও কিন্তু ইচ্ছা করে আবার মিসগাইড করছে। সিবিআই তদন্ত করে যেটা প্রতিষ্ঠা করেছিল সেটাও চ্যালেঞ্জ হয়েছিল, ডিজিটাল এভিডেন্স অ্যাক্টে বাতিল হয়ে যায়। কেন সেগ্রিগেট লিস্ট দেওয়া হয়নি? 32,000 প্রাইমারি চাকরি চলে যাবে, কারণ ওটাও সেগ্রিগেট দেয়নি ওরা। ফলে কে দিবে? কিষাণু, আমি প্রফেসর, আমি দেব। দায়িত্ব এসএসসি দায়িত্ব পালন করেনি, সেক্ষেত্রে তন্ময় বাবু, আশরাফুল, আমার বা ঝন্টুদার কারুর দায় নয় যে লিস্ট বার করা, কারণ লিস্ট আমাদের কাছে নেই। কিন্তু আমার তন্ময় দা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, এই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সব দিক থেকে, মানে শিক্ষাঙ্গনে বাংলার এই পরিস্থিতি আগে কেউ কখনো দেখেছেন কিনা অন্ততপক্ষে আমার ছোট্ট নলেজে জানা নেই, আপনার থাকতে পারে। না দেখুন, আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূলের প্রতিনিধি বলছেন যদি দুর্নীতি হয়ে থাকে। আচ্ছা, দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট 6000 জনকে বলল যে প্রমাণিত অযোগ্য চাকরি পেয়েছে, তাহলে কি সেটা প্রমাণ হয়ে গেল না যে দুর্নীতি হয়েছে? আচ্ছা, এরপরে কি আপনি বলবেন যে পাড়ায় যদি একটা চোর থাকে, সে অন্য পাড়ায় যদি চোর থাকে তার চুরিটা মাফ হয়ে যাবে? আর তারপরে আর একটা কথা বলে দিই আপনাকে, যে আপনি বলছেন সিপিএম এর সময় চিরকুটে চাকরি পেয়েছে। আমরাও জানি এসএসসি হওয়ার আগে, অন্ততপক্ষে এসএসসি হওয়ার আগে প্রচুর চিরকুটে চাকরি হয়েছে। তো সিপিএম কে তো মানুষ শূন্য করে দিয়েছে, তাহলে আপনি বলুন আমাদেরকে এবার শূন্য করে দিন। আমরা অনেক করেছি, সিপিএম এর সাথে আমরা প্রতিযোগিতা দিচ্ছি, ওরা যত চাকরি দিয়েছে আমরা ওই রকম ভাবে চাকরি দেবো, আমাদেরকে শূন্য করে দিই, এইটা মানুষকে বলুন। আর তারপরে আপনি যেটা বলছেন দেবাশিস, দেখুন রাজ্যে কোনো মেধার দাম নেই। আজকে এই ছেলেমেয়েরা যারা চাকরি যোগ্য শিক্ষক, তারা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ মৃত্যুবরণ করছে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর তারপরে আজকে দেখছেন আপনি, আমি একসময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিলাম। আজকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং মেধাবী ছাত্রছাত্রী তারা এখন খুঁজছে রাজ্যের বাইরে ভর্তি হব। আমাদের রাজ্যের মেধাগুলো চলে যাবে। কারণ কি? যে কারণ হচ্ছে এই সরকারের মন কাঁপছে, কারণ সংখ্যালঘুদের বেশি করে ঢোকাতে পারবো না। তো একেবারে আমি কিষাণুদার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো, কারণ এই প্যানেল বলছে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত যে সেগ্রিগেট করা হচ্ছে না, তার একটাই কারণ, যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে যদি তাদের চিহ্নিত করে দেওয়া হয়, তাহলে লোকাল তৃণমূল লিডাররা যারা টাকা তুলেছেন বাড়িতে বাড়িতে গিয়ে তারা টার্গেট হবেন। আমি কিষাণুদার কাছে আসবো, অনৈতিকতার বিষয়টা মানা না মানা সেটা পরের বিষয়, কিন্তু কোর্ট পরিষ্কার বলছে যে 6000 জন একদম তালিকাভুক্ত হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। মজার বিষয় এখানে, এসএসসি এই তালিকা দিয়েছে যে অনিয়ম হয়েছে, এই তালিকা বিজেপি দেয়নি, অন্য দল দেয়নি, এসএসসি দিয়েছে যে 6.5 থেকে 7000 লোক। আমার প্রশ্ন, এই দুর্নীতি তত্ত্বে
এই দুর্নীতি তত্ত্বে আজ সাফার হচ্ছে 26,000, যার মধ্যে ডেফিনেটলি যোগ্য প্রার্থী রয়েছে। তাদের কথা কি ভাবছে দল, বা কেন তাদের কথা চিন্তা করে তালিকা প্রকাশের জন্য এসএসসি কে দল চাপ দিচ্ছে না? দল তো রুলিং পার্টি, কেন দল এসএসসি কে চাপ দেয়নি, বা যদি না দিয়ে থাকে তার পেছনে কারণ কি? কিষাণুদার কাছ থেকে জানতে চাইবো একটাই প্রশ্ন, সিঙ্গেল প্রশ্ন, কেন দল এসএসসি কে চাপ দিচ্ছে না অযোগ্য এবং যোগ্যের তালিকা পৃথক করতে? আমি আসবো একেবারে, আমরা ফিরে আসলাম এই মুহূর্তে আলোচনায় যাব কিষাণুদার কাছে। কিষাণুদা, এই সেগ্রিগেশনের কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত হলো না, যে কারণের জন্য 26,000-এর, আমি যদি এর থেকে 6,000 অনৈতিক বা 7,000 বাদ দিয়ে দিই, বাকিরা যদি যোগ্য হয় তর্কের খাতিরে ধরে নিই, তাদের কি দোষ ছিল? তারা কার জন্য, কার দায়িত্বের গাফিলতির জন্য, অ্যাকাউন্টেবিলিটি কার, যার জন্য তাদেরকে আজকে সাফার করতে হচ্ছে? বিষয়টা হলো যে এই পুরো ডিসকাশনে অন্তত আপনার মুখ থেকে একটা জিনিস বেরিয়ে এলো যে যাদেরকে সুপ্রিম কোর্ট অনৈতিক বা অযোগ্য বলছে তাদের তালিকাটা এসএসসি দিয়েছে, বাধ্য হয়েছিল। এসএসসি যখন দিয়েছিল, বারবার করে কোর্ট বলার জন্য কোর্টকে দিতে বাধ্য হয়েছে, তো সবাই জানে এটা। কলকাতা হাইকোর্টের অর্ডারের উপর বারবার করে কোর্টকে বলতে হয়েছে, হাইকোর্টকে, যে আপনারা তালিকা দিন। এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে বলেছিল আছে, কিন্তু রাজ্য সরকারের চাপে আমরা সেটা করতে পারছি না। উপরে চাপ আছে, মনে পড়ে? এটা পরের ইস্যু না। যখন যে তালিকা যেটা দেওয়া হয়েছে অনৈতিক, সেই তালিকা এসএসসি দিয়েছিল, কোর্টকে দিয়েছিল, কোর্টকে, হাইকোর্টকে জমা দিয়েছিল অনৈতিক তালিকা। হ্যাঁ, এটা আমি বুঝলাম, কিন্তু পাশাপাশি এসএসসি এটাও বলেনি যে বাদবাকি যারা রয়েছে সবাই যোগ্য। কিষাণুদা, এটা তো আপনিও জানেন, আমিও জানি, সেখানে এসএসসি বলেছিল এর মধ্যেও অযোগ্য থাকতে পারে। আপনিও আরেকটা জিনিস জানেন যে ব্যাপন কেলেঙ্কারিতে 2.5 লক্ষ ভুক্তভোগী ছিল, কতগুলো ব্যাপন বাতিল হয়েছে? এর জাস্টিফিকেশন মধ্যপ্রদেশের ব্যাপন দিয়ে চোরে চোরে মাসুদ ভাই, কোর্টের ক্ষেত্রে তো আইন তো এক, সংবিধান এক। আরে ওখানে মন্ত্রী জেল হয়েছে, কিষাণুদা, আপনার মতো শিক্ষিত বুদ্ধিমান একজন মানুষের থেকে অন্তত নিন্দাটা করুন, মানুষ তো সেটুকু শান্তি পাবে। নিন্দা করি, যারা চুরি করেছে তার তীব্র নিন্দা করি, বলুন অন্তত। এখন এরা বাইরে কেন? সিবিআই কি করছে? বিষয়টা হচ্ছে যে মেডিকেল, আমরা জানি ওবিসি এটা কোথায় পড়ে আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশ থেকে লোকে বাংলাদেশে মেডিকেল পড়তে যাচ্ছে, নেপালে যাচ্ছে, ইউক্রেনে যাচ্ছে। লজ্জা সেটা। তো সেটা কার ব্যর্থতা? সেটা তো পশ্চিমবাংলা থেকে শুধু মহারাষ্ট্রতে চলে যাচ্ছে না, এবং মহারাষ্ট্রতে প্রাইভেট মেডিকেল কলেজের মালিক কারা? মানে যারা চাকরিহারা, অন্তত পক্ষে আজকে কিষাণুদার বক্তব্য শুনলে, 11টা মেডিকেল কলেজ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা একটা করেছেন কি বলুন? যে জাতীয় শিক্ষানীতিকে ব্যবহার করে শিক্ষায় বেসরকারীকরণ ঢুকছে তাকে তো আপনারা সমর্থন করছেন। বিজেপি যে শিক্ষা পলিসি নিয়েছে, যেটাকে আমাদের স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, সেটাতে তো আপনারা সমর্থন করছেন, আপনার এমপিরা সমর্থন করছে। তার বেলা কোথায় যাবেন আপনি? দুজনা মিলে শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে খাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল। আশরাফুল, আলোচনা হতে পারে। ঝন্টুদা যে ভয়ের কথা বলছিলেন যে বেসরকারি স্কুলে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে ভর্তি হতে হচ্ছে, তাহলে কি বেসরকারি মালিকদেরকে কোনো না কোনো ভাবে প্রমোট করা হচ্ছে ঘুরপথে? অবশ্যই ভয়াবহ বিষয় এটা। আমি কিষাণুর খুব সেন্সিটিভ মানুষও, ও খুব অসাধারণ আমার আমি বলছি, দেখো এটা তো বাঙালির মেধার সম্পূর্ণ ধ্বংসের একটা ভয়ানক চক্রান্ত, অস্বীকার করবে না। প্রাইভেট কনসার্ন গুলো বুড়ি উপচে পড়া পরিকাঠামোহীন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ কিষাণুর লুটে পুটে নিচ্ছে। ভাই, আমার বিশ্ববিদ্যালয় নাম করা পশ্চিমবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আজকে ভর্তি হতে পারছে না। তুমি ভাবো আজকে কতজনের বাইরের রাজ্যে 5 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ দিয়ে ভর্তি হওয়ার অবস্থা আছে। তুমি বলো কিষাণুর তারা কি করবে আজকে, যেখানে কোনো আইনি বাধা নেই? কেন? ওয়াই নট? তোমরা কেন খুলছো না পোর্টালটা? যে ভাইদের ইনক্লুশন করার ক্ষেত্রে বাধা হচ্ছে, পরে তাদের নেওয়া যেতে পারে। আপাতত এখানে তো ওবিসি, এখানে সংখ্যালঘুদের একটা বড় অংশ তো সাফারার।
আমরা বলছি দ্রুত যদি ভর্তিটা না হয়, আগামীতে বাংলা ইঞ্জিনিয়ার, ডাক্তার, MA BA শূন্য হবে। এটা কি তুমি আমি চাই কেউ বলো? বাবা ঝন্টুদা, ওটা 22 তারিখ অবধি। আরে সব রাজ্যে ক্লাস শুরু হয়ে গেছে কিষানুর, আমাকে তো এই ন্যাশনাল পলিসি মেনে চলতে হবে রে ভাই, এটা তো রাজ্যের ইস্যু নয়। আপনাদের বোধ নেই, আজকে যেটা বন্ধ করে দেওয়া হলো নোটিফিকেশন দিয়ে, এই ছেলেমেয়েগুলোর পরবর্তীকালে দেরি করে যখন ক্লাস শুরু হবে, এরা পরের কোর্সে যখন ভর্তি হবে তখন তাদের একটা বছর নষ্ট হবে। আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আর শুনুন, মেডিকেল অফিসার জিডিএমও 20 সাল থেকে নিয়োগ বন্ধ। আপনারা কি করছেন? পুরো নিয়োগ আগামী দিনে ইঞ্জিনিয়ার কথা বলছেন, এটা কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য করেনি বলে লজ্জা হওয়া উচিত 22 তারিখ বলা। এখানে একটা কথা বলতে হচ্ছে, রাজ্য সরকার প্রতিনিয়ত যা নোটিফিকেশন করছে পরে উল্টো করছে এবং ভুল করছে। এই ভুলটা একটা চক্রান্ত। আমি অনেক ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ জানাই। কিন্তু আমার সংশয় থেকে গেল যে পরবর্তী BCD এই সমস্ত জায়গার যে কথা বলা হচ্ছিল, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে এই 26,000-এর চাকরি বাতিল ইস্যুতে, তাহলে কি অথই জলে পড়লো এই চাকরিহারারা? অর্থাৎ তাদের কাছে আর কোনো নতুন অপশন, কোনো অল্টারনেটিভ অপশন খোলা থাকলো না। এই প্রশ্ন কিন্তু থাকবে, যদিও বা আইনি পথে বিশেষ লড়াই হয়তো তারা লড়তে পারবেন। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এর পরবর্তী চাকরিহারাদের নিয়েই পরবর্তী অনুষ্ঠান রয়েছে শিলাদিত্যের সঙ্গে আপনার কথা, সঙ্গে থাকুন।